ভোট পরবর্তী হিংসায় রাজ্যকে জোর ধাক্কা কলকাতা হাইকোর্টের। স্ত্রীর উপস্থিতিতে ডেবরায় মৃত্যু, বিজেপি কর্মীর ময়নাতদন্ত হবে, করতে হবে থানা ও জেলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, আর তারপরেই আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। 21 সালের নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার সংগঠিত করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবারেও একইভাবে সেই অত্যাচার শুরু হয়েছে। শুধু ভোটের পরে নয়, ভোটের আগে থেকে পুলিশের অত্যাচার ছিল। এখন পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তাদের মিলিত অত্যাচার শুরু হয়েছে। এই রাজ্যে গণতন্ত্র, সংবিধান অধিকার সবই কেড়ে নিয়েছে, হরণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ছোট্ট বাচ্চাটির তার 42 বছরের পিতৃদেবকে কেড়ে নিল কারা? গুন্ডা, মস্তান, হারমাত, জঙ্গি, এরা তো করেই এদের কাজ। আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ পশ্চিমবঙ্গ যে রসাতলের একদম শেষ খাদের কিনারায় চলে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই বাচ্চাটির মুখ তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যদি লজ্জা থাকে, এই পুলিশগুলোকে সাসপেন্ড করে কাস্টডিতে নিয়ে তিনি প্রকৃত রাজধর্ম পালন করেন, এটা প্রমাণ করুন। এই চ্যালেঞ্জ বিরোধী দল নেতা ওনার কাছে দিচ্ছে। প্রসঙ্গত, ভোটের পর ফিরছে হিংসার ছবি। এবারও তা নিয়ে জল গড়ালো। আদালতে লোকসভা ভোটের ফল বেরিয়েছে, সরকার গঠনও হয়ে গেছে, কিন্তু বাংলার জেলায় জেলায় অশান্তির ছবি থামার লক্ষণ নেই। খুন, জখম, বোমাবাজি, পার্টি অফিস দখল, কিছুই বাদ যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস, তবে কোথাও কোথাও তারাও আক্রান্ত। এই পরিস্থিতিতে সম্প্রতি ভোট পরবর্তী অশান্তির ঘটনায় আদালতে যান শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ডেবরায় ভরতপুরের অঞ্চলের পুরুষোত্তম নগর গ্রামে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনার পর দুপক্ষের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন সঞ্জয়। তার পরিবারের দাবি, পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় সঞ্জয়ের দেহে কোথাও আঘাতের চিহ্ন ছিল না। পরে সঞ্জয়কে জেল হেফাজতে পাঠানো হয়। কিছুদিনের মধ্যে পরিবার জানতে পারে জেলে মাথা ফেটে গিয়েছে সঞ্জয়ের। জেল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে পাঠানো হয়েছিল সঞ্জয়কে। সেখান থেকে কলকাতা প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। কিভাবে জেলে বসে মাথা ফাটল সঞ্জয়ের, প্রশ্ন তুলেছে পরিবার। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি করার কারণেই হেফাজতে থাকাকালীন পুলিশ তাকে মারধর করেছে। মমতার পুলিশের বর্বরতার হেফাজতে থাকাকালীন বিজেপি কর্মীর মৃত্যু। তিনি সিবিআই তদন্ত বা বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছেন। সঞ্জয়ের মৃত্যুর পর হাইকোর্টে মামলা করেন তার স্ত্রী। কিভাবে তিনি আঘাত পেলেন জানতে চাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, সংশ্লিষ্ট থানার এসপিকে এই ঘটনার রিপোর্ট দিতে হবে। থানা এবং জেলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। বিচারপতি জানান, মৃতের স্ত্রী এবং তার কোনো প্রতিনিধির উপস্থিতিতে এসএসকেএমে দেহের ময়নাতদন্ত করতে হবে। হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হবে। ময়নাতদন্তের পর দেহ তুলে দিতে হবে পরিবারের হাতে। বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তারের নথিও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। এই নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন? 21 সালের নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার সংগঠিত করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবারেও একইভাবে সেই অত্যাচার শুরু হয়েছে। শুধু ভোটের পরে নয়, ভোটের আগে থেকে পুলিশের অত্যাচার ছিল। এখন পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তাদের মিলিত অত্যাচার শুরু হয়েছে। আগেই আমি মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিনহা, যাকে বিডিও অফিসে ভিডিও ডেকে নিয়ে গিয়ে মার খাইয়েছেন কল্পনা সিটের হাত দিয়ে, তাকে দেখতে গেছিলাম এবং সেখান থেকে আমি এখানে উপবিষ্ট হয়েছি। যে 4 তারিখে নির্বাচন ফলাফল যদি ঘোষণা হয়, সেদিন রাত্রিবেলা তার ছেলের মুখ থেকে শুনবেন, ও মামার বাড়িতে ছিল, ও মার কাছ থেকে শুনেছে যে বাড়িতে খাওয়ার জন্য রাত্রে কিছু রান্না টান্না করছিল, বলছিল ডিম ভাজছিল। সেখান থেকে তাকে পুলিশ ডেকে নিয়ে যায়
কারণ এবারে নির্বাচন তো পশ্চিমবঙ্গে তৃণমূল করেনি, পুলিশ করেছে। পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল, দেবরা থানার পুলিশ। তারা কেশপুরে ছাপ্পা মেরে যিনি এনামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন, আইফোন নিয়েছেন, টাকা নিয়েছেন, সেই দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন একা কেশপুর থেকে 1,30,000 লিড। আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খণ্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারে পাঠায়, যাতে নৌকো করে সব বাংলাদেশে পাচার করা যায়। সেই পুলিশ তাকে তুলে নিয়ে এসে ব্যাপকভাবে মারধর করে, অসুস্থ হয়ে পড়ে, প্রেসিডেন্সি জেলে নিয়ে যায়, সেখানকার হসপিটালে হাতের বাইরে চলে যায়, পিজিতে ভর্তি করে এবং পিজি হসপিটালে মারা যায়। এটা কাস্টোডিয়াল ডেথ। সুপ্রিম কোর্টের যা নর্মস রয়েছে সেই নর্মসে কাস্টোডিয়াল ডেথ হলে তার পানিশমেন্ট কাস্টোডিতে যারা রেখেছেন তাদের ঘাড়ে যায়। আমরা প্রথমত তার পরিবারের পাশে আছি এবং ভারতীয় জনতা পার্টির একদম একনিষ্ঠ পরিচিত মিছিল মিটিং এ থাকা, বুথে কাজ করা কার্যকর্তা সঞ্জয় বেরা এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, যিনি তার নিজের জীবনের একটা বড় সময় যৌবনকাল দেশ মাতৃকার জন্য ব্যয় করেছেন, তাকে আজকে পশ্চিমবাংলায় এই পরিণতির সামনে পড়তে হয়েছে। এই রাজ্যে গণতন্ত্র, সংবিধান অধিকার সবই কেড়ে নিয়েছে, হরণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা দেখুন, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, 42 বছরের যুবক, তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয়, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া রক্ষকই আজ ভক্ষক, তাদের হাতে এইভাবে নৃশংসভাবে খুন হতে হলো, কাস্টোডিয়াল ডেথ। এবং ক্লাস 7-এর এই যে ছাত্রটি, এই যে ছোট্ট শিশুটি, এই যে নাবালক শিশু পুত্রটি, আজকে তার এই বয়সে পিতৃহারা হলেন। আমি মনে করি এর সমূহ দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ছোট্ট বাচ্চাটির তার 42 বছরের পিতৃদেবকে কেড়ে নিল কারা? গুন্ডা, মস্তান, হারমাত, জঙ্গি, এরা তো করেই এদের কাজ। আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ পশ্চিমবঙ্গ যে রসাতলের একদম শেষ খাদের কিনারায় চলে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই বাচ্চাটির মুখ তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ। দোকান কাটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যদি লজ্জা থাকে, এই পুলিশগুলোকে সাসপেন্ড করে কাস্টডিতে নিয়ে তিনি প্রকৃত রাজধর্ম পালন করেন, এটা প্রমাণ করুন। এই চ্যালেঞ্জ বিরোধী দল নেতা ওনার কাছে দিচ্ছে।